প্রিয় পাঠকবর্গ, এখন আমরা বর্গীকৃত ক্যাটালগের মাধ্যমে সিরিয়াল ও পত্রিকা বা পিরিয়ডিক্যাল কেমন সূচীকরণ করতে হয় তার প্রক্রিয়া শিখব। পত্রিকা এবং সিরিয়াল গ্রন্থাগারের এক অনন্য সংগ্রহ হয়ে থাকে। গবেষণার কাজে, শিক্ষা চর্চার ক্ষেত্রে এবং উন্নত শিক্ষা বিকাশের জন্য পত্রপত্রিকা এবং সিরিয়ালের অবদান অনন্য। এই পত্রিকাগুলি গ্রন্থাগারে, বিশেষত বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার, গবেষণামূলক গ্রন্থাগার, জনগ্রন্থাগার, বিশেষ গ্রন্থাগারেও প্রচুর পরিমাণে সংগৃহীত হয়ে থাকে। তাই এদের সম্বন্ধে বিশদভাবে সূচীকরণ প্রণালী করা দরকার। ডক্টর এস.আর. রঙ্গনাথন এই মর্মে সুন্দরভাবে নানা রকমের নিয়ম, নানা নমুনা দেখিয়ে এবং কিভাবে করতে হবে তার লেখার প্রক্রিয়া অনুযায়ী তিনি অনেক কিছু জানিয়ে গেছেন এবং সেইগুলি দিয়ে সেই নিয়মাবলী এবং পদ্ধতি ভিত্তিক উপস্থাপনার প্রক্রিয়া থেকেই আমরা জানতে পারব পত্রিকা বা পিরিয়ডিক্যাল এবং আরও অন্যান্য সিরিয়াল যা নির্দিষ্ট সময়ান্তর প্রকাশিত হয়, সেগুলো সরকারি অফিস থেকে হতে পারে, কোনো প্রতিষ্ঠান থেকে হতে পারে, প্রত্যেক বছর বিশেষ ধরনের তথ্য দিয়ে নতুন নতুন তথ্য সমৃদ্ধ হয়ে এই সিরিয়ালগুলি প্রকাশিত হয়ে থাকে। তাই দুজনের ক্ষেত্রেই প্রায় সমান্তরালভাবে একই রকমের পদ্ধতিতে সূচীকরণ প্রক্রিয়া সংগঠিত হয়ে থাকে। তবে এই সূচীকরণ প্রক্রিয়াতে এখানে সময় বা কোন সময়ে কোন ভলিউম, এইগুলি খুব গুরুত্বপূর্ণ। একথা বিবেচনা করেই ডক্টর রঙ্গনাথন তার নিজের নিয়ম ভিত্তিতে বর্গীকৃত ক্যাটালগ প্রক্রিয়ায় কিভাবে করতে হবে সেটি আমাদের উপস্থাপিত করে এবং নিয়মাবলী দেখিয়ে আমাদেরকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন। সেইগুলো আমরা এখানে পরীক্ষা নিরীক্ষা করে হাতের মাধ্যমে শিখব। এখন দেখা যাক সিসিসিতে পিরিয়ডিক্যালের সম্বন্ধে কী ধরনের নিয়মগুলি উল্লেখ করা হয়েছে। যে নিয়মগুলি হয়েছে সেগুলি প্রায় একরকমের। প্রথমে থাকবে লিডিং সেকশন। এখানে শুধু বর্গীকরণ সংখ্যাটি দিতে হবে, পুস্তক সংখ্যা প্রয়োজন নেই। এমনি সাধারণ গ্রন্থের ক্ষেত্রে আমরা ডাক সংখ্যা অর্থাৎ বর্গ সংখ্যা এবং পুস্তক সংখ্যা দিয়ে থাকি, কিন্তু সূচীকরণের যখন পত্রিকা সূচীকরণ হবে তখন কিন্তু কেবলমাত্র তার বর্গীকরণ সংখ্যাটি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে প্রকাশনার সময়টি সেটি কোনো গুরুত্বপূর্ণ নয় বা সেটি দিতে হবে না। গুরুত্বপূর্ণ, কিন্তু সেটি এখানে দেওয়ার পর্যন্ত অন্যভাবে দিতে হবে। বইয়ের সংখ্যা দেওয়ার তাহলে কোনো স্থান নেই। এই ক্ষেত্রে আখ্যাটি লিখতে হয়। আখ্যার প্রথম দুটি শব্দ বড় হাতের লেখায় লিখতে হবে। যেমন অ্যানালস অফ বোটানি, তাহলে অ্যানালস কথাটা লিখতে হবে বড় হরফে, অ্যানালস অফ এইটা বড় হরফে হবে। আবার যখন কোনো সংস্থার পত্রিকা হবে তখন তার ক্যাটালগিং করার নিয়মগুলি এইভাবে, যেমন 1, 2, 3 করে আমরা বলতে পারি। পত্রিকার আখ্যাটি প্রথমে লিখব, তারপরে আমাদের কমা দিতে হবে, বন্ধনীর মধ্যে স্পন্সর করা সংস্থাটির নাম উল্লেখ করতে হবে, আর বন্ধনীর পরে বিন্দু বসাতে হবে। এই 4টি গুরুত্বপূর্ণ নিয়ম আমাদের মানতে হবে। একটা উদাহরণের সাহায্যে আমরা দেখব কেমন করে এই সূচীকরণ আমাদের করতে হয়। ধরা যাক একটি জার্নাল, যার নাম জার্নাল অফ ইন্ডিয়ান ম্যাথমেটিক্যাল সোসাইটি, একটা পেশাগত সংস্থা। এটি পেশাগত সংস্থার জার্নাল।
নামটা সংস্থার নামও দিয়েই রয়েছে, জার্নাল অফ ইন্ডিয়ান ম্যাথমেটিক্যাল সোসাইটি। এখন হাতের কাছে যে ভলিউমটি পাওয়া যাচ্ছে সে ভলিউমটি কত? হয়তো 101, আর নাম্বার কত? 1। অর্থাৎ বছরে যতগুলি বেরোয় এবং বছরেগুলি নিয়ে একটি ভলিউম তৈরি হয়, এক বছরে যতগুলি সংখ্যা বেরোবে সেই সংখ্যাটিকে বলা হয় নাম্বার, আর সবগুলো মিলেই হচ্ছে গিয়ে একটা সামগ্রিক ভলিউম 1 হবে। ধরা যাক 2024-এ যা বেরিয়েছে সেটা 2024-এরই ভলিউম, আর সেই বছর 3টে কি 4টে নম্বর দিয়েই 4টে কপি বেরিয়েছিল, তো নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, এখানে সেরকম একটি সংখ্যা নাম্বার 1। আর মার্চ মাসে বেরিয়েছিল নাম্বার 1 2010 সালে। এর এডিটর হচ্ছে গিয়ে জিপি যুবরাজ, এবং সোসাইটিটা রয়েছে পুনাতে, ইন্ডিয়ান ম্যাথমেটিক্যাল সোসাইটি। কেমন? এবারে IOI এর আদার ইনফরমেশনটা কি পাচ্ছি আমরা? বর্গ সংখ্যা নির্ণয় করলে যেহেতু ম্যাথামেটিক্স বি পাবো। এবারে যেহেতু এটি পিরিয়ডিক্যাল, তাহলে পিরিয়ডিক্যাল হচ্ছে গিয়ে অ্যান্টি সিরিয়াজিং কমন আইসোলেট, তাহলে সেটি এটি এম হবে, তাহলে BM। তারপরে আসবে কোন দেশ থেকে প্রকাশিত হচ্ছে, সেই দেশের নাম থাকবে, সেটি পার্সোনালিটি, ফার্স্ট পার্সোনালিটি, তা সেটি হবে 44। এরপর কোন বৎসর থেকে প্রথম প্রকাশিত হচ্ছে, ইয়ার অফ অরিজিন বলা হয়, সেটা হলো P2। এই এম পিরিয়ডিক্যালের P1, P2। প্রথম হলো ইয়ার অফ প্লেস অফ পাবলিকেশন, আর নেক্সট হলো ইয়ার অফ পাবলিকেশন, তাহলে B44N10 বেশ। এর SSC নাম্বার দেওয়া রয়েছে 2101 থেকে 2115। পিরিয়ডিসিটি 1 ভলিউম পার ইয়ার, প্রতি বছর একটি করে ভলিউম উৎপন্ন হয়। এখন এটির যখন আমরা প্রকাশনা 1910 সালে হচ্ছে, গ্রন্থাগারে কতগুলি সংগ্রহ আছে? গ্রন্থাগারে সংগ্রহ আছে 101 থেকে পরবর্তী সময় পর্যন্ত যা হয় সেগুলি সংগৃহীত হচ্ছে। এই অবস্থায় কি ধরনের মুখ্য প্রলেখ হবে সেটি আমাদের দেখতে হবে। মুখ্য প্রলেখ লিখলাম, এখানে একেবারে ওপরের যে আনুভূমিক রেখা সেই রেখা বরাবর লিখতে হবে এবং ফার্স্ট ইন্ডেনশন থেকে শুরু করতে হবে। বর্গ সংখ্যা হচ্ছে BM44,N10। এরপর প্রথম শব্দ দেওয়া রয়েছে জার্নাল, জার্নাল হিসেবেই আসবে, জার্নাল কমা। এবারে কোন বিষয়ের জার্নাল, এটা আমরা অ্যাসোসিয়েশন থেকে দেখতে পাচ্ছি, লেখাই ছিল জার্নাল অফ ম্যাথমেটিক্যাল সোসাইটি, ইন্ডিয়ান জার্নাল অফ ম্যাথমেটিক্যাল সোসাইটি। তাহলে প্রথমে জার্নাল লিখতে হবে, তারপরে লিখতে হবে বিষয়ের নামটা। বিষয় হলো ম্যাথামেটিক্স, বিষয় হচ্ছে ম্যাথামেটিক্স। এরপর যে সামগ্রিক নামটা দেওয়া রয়েছিল, ইন্ডিয়ান জার্নাল নেই, ম্যাথামেটিক্যাল সোসাইটি, ম্যাথামেটিক্যালটা নেই, তাই বাদ যাচ্ছে, ফাঁকা আছে, তাই আমরা এমনি একটি ড্যাশ দেব, ইন্ডিয়ান লিখে ড্যাশ দেব, তারপর সোসাইটি লিখব। অর্থাৎ ইন্ডিয়ান জার্নাল অফ ম্যাথামেটিক্যাল সোসাইটি, তার মধ্যে ওপরে উঠে গেছে জার্নাল অফ, ওঠেনি ম্যাথামেটিক্স বা ম্যাথামেটিক্যাল উঠে গেছে, তাহলে বাকি পড়েছিল ইন্ডিয়ান গ্যাপ সোসাইটি। এই ইন্ডিয়ান গ্যাপ সোসাইটির ব্র্যাকেটের মধ্যে লিখে ফুল স্টপ দিলাম। জার্নালটি লিখতে শুরু করতে হবে সেকেন্ড ইন্ডেনশন থেকে, তারপর কমা দিয়ে সাবজেক্টের নাম লিখব, ম্যাথমেটিক্যাল বা যে শব্দটি অন্য যে বিষয়টি হোক না কেন আসুক আর না কেন, তারপরে আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে শুরু করব। কিন্তু এখানে ব্র্যাকেট দিলে হয়তো ইন্ডিয়ান জায়গাটা কথাটা লেখা হতো না পুরোপুরি, সেই জন্য আমরা পুনরায় ফিরে এসে ফার্স্ট ইন্ডেনশন থেকে লিখেছি, কোনো অসুবিধা নেই। অর্থাৎ এই যে টাইটেলটা লেখা হচ্ছে, এর যে ওভাররান, এর যে বাড়তি লেখা, সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে ফার্স্ট ইন্ডেনশন ছুঁয়ে ছুঁয়ে লেখা হয়। শেষ হয়ে গেল সোসাইটির পরে কমা দিয়ে, তাই ফুল স্টপ দিয়ে দিচ্ছে এখানে, ব্র্যাকেট দিয়ে ফুল স্টপ। এরপর আবার সেকেন্ড ইন্ডেনশন থেকে আরেকটি জিনিস শুরু করতে হবে, সেটা লিখতে হবে কি গুরুত্বপূর্ণ ব্যাপার, 1V পার ইয়ার, অর্থাৎ একটি করে ভলিউম প্রতি বছর উৎপন্ন হচ্ছে, জানিয়ে দেওয়া হচ্ছে 1V পার ইয়ার, কমা দেব। এবার লিখব ভলিউম 1 থেকে
পরবর্তী কোন ভলিউম, এটি প্রকাশিত হয়ে চলেছে, এখনো শেষ হয়ে যায়নি, সেই জন্যে V1 লিখে ড্যাশ দেওয়া হলো, তারপরের যে ভলিউম কত সেটা লেখা হলো না, কেননা প্রতি বছর ভলিউম বেড়ে চলেছে, এগিয়ে চলেছে, থাক সেই জন্য থাকবে এইভাবে, মানে কি অগ্রগতি হচ্ছে, নষ্ট হয়ে যায়নি, শেষ হয়ে যায়নি, বা থেমে যায়নি। তাই V1 ড্যাশ লিখে সেমিকোলন দিলাম। এরপরে এই যে V1 এটা অ্যাকচুয়ালি কোন বছর থেকে উৎপন্ন হচ্ছে সেটা খুঁজে বের করতে হবে। দেখলাম 2010 সাল থেকে, তা 2010 সাল থেকে এই ভলিউমটি এগিয়ে চলেছে, প্রকাশিত হয়ে চলেছে, এখনো শেষ হয়নি, প্রকাশিত হতে থাকবে, সেই কারণে ড্যাশ দিয়েছি। তারপরে এই বৎসরটা আমরা এখন লিখিনি এবং ব্র্যাকেট দিয়ে শেষ করে ফুল স্টপ দিতে হবে। তাহলে এই লেখাটি কি কেমন গুরুত্বপূর্ণ, 1V পার ইয়ার, বছরে একটি করে ভলিউম হচ্ছে সেটা লিখলাম। V1 থেকে আরও ভি আসছে, ভলিউম আসছে, তৈরি হচ্ছে, শেষ হয়ে যায়নি, তাই ড্যাশ দিয়ে রাখলাম, জায়গা ছেড়ে রাখলাম। সমজাতীয় জিনিস সেমিকোলন দিয়ে রাখলাম। সমজাতীয় জিনিস কি দেবো, যে এই V1 কবে হয়েছিল, 2010 সাল থেকে, আরও কতদিন চলবে, চলছে, কন্টিনিউ করছে, সেই কন্টিনিউটির জন্য আমরা ধারাবাহিকভাবে চলছে সেইটি বোঝানোর জন্য ড্যাশ দিয়ে গেলাম। এবারে থার্ড ব্র্যাকেট দিলাম, সম্পূর্ণ হলো একটি লেখা। এরপরে এই গ্রন্থাগারের সংগ্রহে কি আছে সেটা জানাতে হবে, এই কার্ডের মধ্যে পাঠককে জানাতে হবে। তাই লেখা হচ্ছে দিস লাইব্রেরি হ্যাজ, এই লাইব্রেরিতে কি আছে, যে সময় থেকে আছে সেই সময়ের ভিটি লিখতে হবে। V101 উল্লেখ করা আছে, অনেক পরে এই গ্রন্থাগার তৈরি হয়েছে, হয়তো নতুন হয়ে কিনছে, 101 থেকে কেনা হচ্ছে, 101 ভলিউম থেকে কেনা হচ্ছে। 101 ভলিউম থেকে এই যা আমার বিগত বছর পর্যন্ত কত দূর হয়, 101 থেকে প্রায় হয় 15টা, তাই নাম V115 নম্বর সংখ্যা, 115 ভলিউম পর্যন্ত কেনা হয়েছে। সেমিকোলন দিয়ে কোন সাল থেকে কোন সাল হচ্ছে, 101 কোন সাল থেকে হয়, 101 আমরা হিসেব করে যদি দেখি, দেখব 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত এটা তৈরি হচ্ছে। এরপর লিখতে হবে, এই কার্ডের নিচে লিখতে হবে কন্টিনিউড ইন দ্য নেক্সট কার্ড, কন্টিনিউ ইন দ্য নেক্সট কার্ড, পরবর্তী কার্ডে এর পরিপূর্ণ ডাক সংখ্যা অর্থাৎ শ্রেণী সংখ্যা দিতে হবে। ওই কার্ডের যে শ্রেণী সংখ্যা BM44 ফুল স্টপ N10 এটা দিতে হবে। দেওয়ার পরে ডান দিকে লিখতে হবে কন্টিনিউড 1, লিখে সেটির নিচে একটু আন্ডারলাইন করতে হবে, করে এর নিচে 4টি অংশ দেখাতে হবে। একটি হলো ভলিউম অংশ, ভলিউম হলো 101 থেকে 115, 101 থেকে 115 এই পর্যন্ত চলেছে। কবে থেকে হচ্ছে, 2010 থেকে 2024। এদের নাম্বার কত হবে, N10 থেকে N24, N10 থেকে N24। এবার আসবে অ্যাক্সেশন নাম্বার, 2001 থেকে 2015, এইটাই হলো অ্যাক্সেশন নাম্বার। এইটাকে বলা হয় হোল্ডিং ইন ফুল সেকশন। এইভাবে পরিপূর্ণ যে বিবরণটা দেওয়া থাকে এই বিবরণটাকে বলা হয় হোল্ডিং ইন ফুল সেকশন। এরপর শৃঙ্খল নির্ঘণ্ট পদ্ধতিতে বিষয় শিরোনাম গঠন হবে। বি হলো ম্যাথামেটিক্স, BM হলো পিরিয়ডিক্যাল ম্যাথামেটিক্স, BM44 ইন্ডিয়া পিরিয়ডিক্যাল ম্যাথামেটিক্স। ইয়ার দিয়ে হবে না, যেহেতু ইন্ডিয়া থেকে বেরোয় এই পর্যন্তই বিষয়টাকে উল্লেখ করতে হবে। প্রত্যেকেই হবে SL, অর্থাৎ এগুলো দিয়ে ইন্ডেক্স এন্ট্রি তৈরি করতে হবে, ক্লাস ইন্ডেক্স এন্ট্রি তৈরি হবে। তাই লেখা হলো ক্লাস ইন্ডেক্স এন্ট্রি। এটা লিখতে হবে এইভাবে, জার্নাল
ম্যাথমেটিক্যাল, ঠিক ইন্ডিয়া ঠিক এইভাবে এখানে আসবে না, ইন্ডিয়াটা উল্লেখ করা হয়েছে বটে, কিন্তু লিখবার সময় লিখতে হবে যে এই যে পিরিয়ডিক্যাল ম্যাথমেটিক্স, জার্নাল ম্যাথমেটিক্স লেখা হলো, কিন্তু এটা ব্র্যাকেটে লিখতে হবে ইন্ডিয়ান ড্যাশ সোসাইটি দিয়েই BM44, N110, অর্থাৎ 1910 সালে এটি তৈরি হয়েছিল। এটা কবে তৈরি হয়েছিল? 1910 সাল থেকে প্রথম শুরু হচ্ছে, তাই এটা N110 দেওয়া হয়েছে। এরপর আরও একটা CIE হবে, সেখানে পিরিয়ডিক্যাল শব্দটি উঠে যাচ্ছে বা ঘুরিয়ে লিখতে হবে ম্যাথামেটিক্যাল, ওই একই জিনিস, ইন্ডিয়ান ড্যাশ সোসাইটি সোসাইটি ব্র্যাকেট কমা দিয়ে, যেটা জার্নাল বা পিরিয়ডিক্যালটা আগে লেখা ছিল পেছনে চলে আসবে জার্নাল, ও একই নাম্বার আসবে, সামগ্রিকভাবে এই সংখ্যাটা আসবে BM44, N110। এটাকে বলা হয় CIE স্পেসিফিক টাইপ অফ ক্লাস ইন্ডেক্স এন্ট্রি। আর এর আগেরটা ছিল CIE স্পেসিফিক, সেটা জার্নাল দিয়ে, জার্নাল ম্যাথমেটিক্স ইন্ডিয়ান সোসাইটি, আর এটা হয়েছে ম্যাথমেটিক্স ইন্ডিয়ান সোসাইটি, পেছনে আসবে জার্নাল, এই যে এইটাই পেছনে আসবে জার্নাল। এর পরে আসবে ক্লাস ইন্ডেক্স এন্ট্রি জেনারেল নাম দিয়ে, জেনারেল নামটা কি, এ দুটোই পিরিয়ডিক্যাল। তো পিরিয়ডিক্যাল কি আসবে না, প্রথমে ছিল জার্নাল ম্যাথমেটিক্যাল, ব্র্যাকেটে আসছিল ইন্ডিয়ান ম্যাথমেটিক্যাল সোসাইটি। ঠিক তেমনি আরও একটা CIE তৈরি করতে হবে জেনারিক, সেটা হবে পিরিয়ডিক্যাল, থাকবে পিরিয়ডিক্যাল, দ্বিতীয় লাইনে আসবে ম্যাথামেটিক্যাল বা ম্যাথামেটিক্স ইন্ডিয়ান সোসাইটি জার্নাল, এটাই হবে। তাহলে CIE জেনারিক পিরিয়ডিক্যাল দিয়ে জার্নাল ম্যাথমেটিক্যাল ইন্ডিয়ান সোসাইটি। আরও একটা CIE আসবে, সেখানে লিখতে হবে পিরিয়ডিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্ডিয়ান সোসাইটি জার্নাল। এই জার্নালটা আগের এন্ট্রিতে প্রথমেই ছিল, এই এন্ট্রিতে পিছনে এসেছে, তাই দুটোই হবে জেনারিক। একবার পিরিয়ডিক্যাল দিয়ে, সব সময় পিরিয়ডিক্যাল দিয়ে হবে, কিন্তু একবার জার্নাল বা নামটা আগে থাকবে, আর একবার সাবজেক্টের নামটা এগিয়ে যাবে, জার্নালটা পিছনে আসবে, এটা আসবে CIE জেনারিক। এরপরে আসবে CIE অপশনাল, অর্থাৎ ক্লাস ইন্ডেক্স এন্ট্রি যেমন জেনারেলভাবে আমরা করতাম সেইটাই। কেমন না, একটা হলো ম্যাথমেটিক্স, এখানে কিন্তু আর সেই পিরিয়ডিক্যালের ক্ষেত্রে সেই ফ্রেজটি লেখার কোনো প্রয়োজনীয়তা নেই, ম্যাথমেটিক্স সাবজেক্ট B। এখানে ফর ডকুমেন্ট ইন দিস ক্লাস অ্যান্ড ইটস সাবডিভিশন, এটি লেখার কোনো প্রয়োজনীয়তা নেই। পিরিয়ডিক্যালের ক্ষেত্রে বা পত্রিকার ক্ষেত্রে এই ফ্রেজ CIE তৈরি করবার সময় বিষয় শিরোনামের নিচে সেকেন্ড ইন্টেনশন থেকে ফ্রেজটি লেখার কোনো প্রয়োজনীয়তা নেই। এছাড়া আরেকটি CIE অপশনাল আসবে, যেমন পিরিয়ডিক্যাল ম্যাথমেটিক্স, অর্থাৎ B এর সঙ্গে ম্যাথমেটিক্স যুক্ত হচ্ছে, ক্লাস নাম্বারের সময় প্রথমে B তারপরে M। যখন ইন্ডেক্সের স্বাভাবিক নাম লিখব তখন পেছনের অঙ্কের নাম, পেছনের চিহ্নের যে মৌখিক কথা সেটা আগে আসবে, তাই M মানে পিরিয়ডিক্যাল আগে এসেছে, তার M এর পরে এদিক থেকে B, তারপরে এসছে ম্যাথমেটিক্স। এরপরে পুনরায় MT আমরা সরিয়ে নেব, শুধু আসবে B। যেমন কিংবা একটা অপশন এটা হতে পারে ইন্ডিয়া পিরিয়ডিক্যাল ম্যাথমেটিক্স, একবারে সবার শেষে আছে ইন্ডিয়া, তাই ইন্ডিয়া প্রথমেই আসলো। ইন্ডিয়ার আগে আছে কি পিরিয়ডিক্যাল, তাই ইন্ডিয়ার পরে আসলো পিরিয়ডিক্যাল, তার আগে B আছে, তারও পরে আসলো ম্যাথমেটিক্স। অর্থাৎ যখন আমরা ক্লাস ইন্ডেক্স এন্ট্রি তৈরি করব তখন মনে করতে হবে, মানে ব্যাকওয়ার্ড টু ফরওয়ার্ড আসতে হবে, ব্যাকওয়ার্ড টু ফরওয়ার্ডস। তাহলে পিছনে আসছে 4, তাহলে আগে লিখবো ইন্ডিয়া, তারপরে আসছে M মানে পিরিয়ডিক্যাল, তারপরে আসছে B মানে ম্যাথমেটিক্স, তাই লেখা হয়েছে ইন্ডিয়া পিরিয়ডিক্যাল ম্যাথমেটিক্স। আর ক্লাস নাম্বার লেখার সময় আসবে যে কথাটা লেখাতে লিখেছি তার ঠিক উল্টোই আসবে, ম্যাথমেটিক্স আগে আসবে B, তারপরে পিরিয়ডিক্যাল আসলো M, তারপরে ইন্ডিয়া আসলো 4।
এটি খুব বিজ্ঞানসম্মত এবং বৈজ্ঞানিকভাবে এবং যথাযথভাবে উপস্থাপনা এবং প্রক্রিয়া। এরপরে আসবে ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি, অর্থাৎ ইন্ডিয়ান ম্যাথমেটিক্যাল সোসাইটি, এই তো স্বাভাবিক লেখা ছিল, এইটি স্বাভাবিক কথা ছিল, ইন্ডিয়া ম্যাথমেটিক্যাল সোসাইটি, কিন্তু এখানে লেখা হয়েছে ম্যাথমেটিক্যাল ইন্ডিয়ান সোসাইটি। আমরা কোন নামে এন্ট্রি করেছি? ম্যাথামেটিক্যাল, ব্র্যাকেটের মধ্যে ইন্ডিয়ান সোসাইটি, সেই জন্য হেডিং নট ইউজ টু হেডিং অলরেডি, অর্থাৎ ইন্ডিয়ান ম্যাথমেটিক্যাল সোসাইটি কথাটি আমার পাঠকবর্গ তারা নিজেরা মাথায় মনে করে মুখে বলতে চাইবে, খোঁজ করতে চাইবে, কিন্তু যখন তারা খোঁজ করবে তারা এই শব্দটি বা এই বিষয় শিরোনামটি দেখতে পাবে, কিন্তু সেখান থেকে তাকে নির্দেশিত করা হচ্ছে যে আপনি ম্যাথমেটিক্যাল ইন্ডিয়ান সোসাইটি এইরকম একটি যে বিষয় শিরোনাম দেওয়া হয়েছে সেখানে খোঁজ করুন। পাঠক তখন অটোমেটিক্যালি ম্যাথমেটিক্যাল ইন্ডিয়ান সোসাইটিতে খোঁজ করতে যাবে, তখন খোঁজ করলে সেখানেই সে তার নির্দিষ্ট গ্রন্থটিকে, তার নির্দিষ্ট যে পিরিয়ডিক্যাল, সেই পিরিয়ডিক্যালটির সে খোঁজ পেয়ে যাবে। এই জন্য এই ধরনের একটা ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি আমরা প্রণয়ন করে থাকি। এরপর আসছে ট্রেসিং। ট্রেসিংয়ে দেখা যাচ্ছে, ট্রেসিংটা একসঙ্গে থাকলে স্পষ্টই বোঝা যাচ্ছে, প্রথমে এম ছিল ম্যাথামেটিক্স, তাই ম্যাথামেটিক্স, তারপরে বিএম ছিল, তাই হবে পিরিয়ডিক্যাল ম্যাথামেটিক্স। এ দুটো মিলে আরও একটি শৃঙ্খলিত বা আরও স্পেসিফিক একটা বিষয় শিরোনাম, এবং এর থেকে আরও বেশি স্পেসিফিক কী হবে না ইন্ডিয়া পিরিয়ডিক্যাল এবং ম্যাথামেটিক্স। আরও কি হবে না জার্নাল ম্যাথামেটিক্যাল ইন্ডিয়ান সোসাইটি, আরও একটা স্পেসিফিক। এছাড়া এরপরে আরও একটা আমাদের অপশনাল ছিল ম্যাথামেটিক্যাল ইন্ডিয়ান সোসাইটি জার্নাল, দুটোই কিন্তু স্পেসিফিক নেচারে, হ্যাঁ স্পেসিফিক করেছিলাম আমরা, না জেনারিক, এটা এগুলো জেনারিক ছিল, এবার জেনারিক এগুলো স্পেসিফিক, আবার জেনারিক আসছে পিরিয়ডিক্যাল, এবং পরিশেষে আসছে ক্রস রেফারেন্স এন্ট্রি। ইন্ডিয়ান ম্যাথমেটিক্যাল সোসাইটি এটা হয়নি, হয়েছে কিসে না ম্যাথামেটিক্যাল ইন্ডিয়ান সোসাইটি, সেইটার হেডিংটুকু আমরা এখানে উল্লেখ করে দেবো। তাহলে প্রথমে 3টি ক্লাস ইন্ডেক্স এন্ট্রি হয়েছে, তারপরে এই দুটি হচ্ছে গিয়ে আমাদের ক্লাস ইন্ডেক্স বুক স্পেসিফিক, ক্লাস ইন্ডেক্স এন্ট্রি স্পেসিফিক, আর ক্লাস ইন্ডেক্স এন্ট্রি জেনারিক, আর আগের দুটো ছিল অপশনাল, এবং শেষেরটি হয়েছে ক্রস রেফারেন্স এন্ট্রি। এই সব মিলিয়ে ট্রেসিংয়ের অন্তর্ভুক্তি। এইভাবে আমাদেরকে পিরিয়ডিক্যালের জন্য এন্ট্রি প্রণয়ন করতে হবে। এছাড়া আরও একটি উদাহরণের সাহায্যে আমরা জিনিসটিকে আরও ভালোভাবে রপ্ত করার সুযোগ পাব। এখানে দেখা যাক কি ধরনের কি ঘটনা ঘটছে। এখানে দেখছি ইন্ডিয়ান ইকোনমিক রিভিউ, এখানে কিন্তু কোনো স্পন্সরের নামের উল্লেখ নেই, কে বা কারা করছে তার কোনো উল্লেখ নেই, তার মানে হয়তো কোনো একজন এডিটর বা কোনো একটা জায়গা থেকে এরকম একটি প্রকাশিত হয়। ইন্ডিয়ান ইকোনমিক রিভিউ ভলিউম 24 জানুয়ারি থেকে জুন, নাম্বার 1 পাওয়া যাচ্ছে। ওআই আদার ইনফরমেশন, এখানে বর্গ সংখ্যা দেওয়া হয়েছে, বর্গ সংখ্যা থেকে দেখা যাচ্ছে যে 65 সাল থেকে এটি ইন্ডিয়ান ইকোনমিক রিভিউ দেওয়া হয়েছে, এটা সিরিয়াল পাবলিকেশন একটা। এরপরে আসছে এসিসি নাম্বার, পিরিয়ডিসিটি দেওয়া রয়েছে 1 ভলিউম পার ইয়ার অফ পাবলিকেশন কবে থেকে হয়েছে 1965 সাল থেকে। লাইব্রেরি হোল্ডিং ভলিউমস 41 to 47 অ্যান্ড ভলিউমস 50 to 60, অর্থাৎ মাঝের 48-49 এই দুটো ভলিউম গ্রন্থাগারে কোনোভাবে সংগৃহীত হয়নি। তাহলে আমরাও চেষ্টা করব এই কথাগুলোকে যথেষ্ট বিজ্ঞানসম্মতভাবে যথাযথভাবে মুখ্য প্রলেখে এগুলোকে উল্লেখ করে যাওয়ার। এখন আমরা এবং স্টিল বিইং রিসিভড ইন দ্য লাইব্রেরি, এটি এখনো গ্রন্থাগারে সংগৃহীত হয়ে চলেছে, এখন মুখ্য এন্ট্রি করতে হবে।
এই যে সিরিয়ালটি, এই সিরিয়ালটি প্রত্যেক বছর প্রকাশিত হচ্ছে। এর মধ্যে নানা রকমের ইকোনমিক ডেটা, ভারতবর্ষ থেকে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ডেটা দেওয়া হচ্ছে এবং এটি প্রত্যেক বছর প্রকাশিত হয়। সারা ভারতবর্ষের কত রকম পরিবর্তন হচ্ছে কাজকর্মের, তার ইকোনমিক যে ডেটা ভ্যালু পরিবর্তন হচ্ছে। তাহলে এটি গবেষণার ক্ষেত্রে প্রগ্রেস ইগ্রেস মেজার করতে, উন্নয়ন বা তার অগ্রগতি বা সফলতা কতখানি হয়েছে সেটা বোঝার জন্য আমরা এই ডকুমেন্টটি আমরা সংগ্রহ করতে পারি বা এটা গুরুত্বপূর্ণ, তাই লাইব্রেরিতে রাখতে হবে। এই যে এন্ট্রি প্রণালী, এটি প্রায় পিরিয়ডিক্যালের কাছাকাছি। দেখা যাক কীভাবে করা হয়। তাই প্রথমে এটিকে এর জন্য শ্রেণী সংখ্যা নির্বাচন করা হলো। ইকোনমিক্স এম পিরিয়ডিক্যাল এসিআই 44 ভারতবর্ষ থেকে প্রকাশিত হচ্ছে এবং যে সময় প্রকাশিত হচ্ছে 1965 সাল থেকে প্রকাশিত হচ্ছে। তাহলে এটি হলো শ্রেণী সংখ্যা। এটি আনুভূমিক উচ্চ সর্বপ্রথম যে আনুভূমিক রেখা তার উপর থেকে লিখতে হবে, ফার্স্ট ইন্ডেনশন থেকে লেখা শুরু করতে হবে। এরপরে যে লাইন, সেখানে এই রিভিউটির নাম লিখতে হবে, ইন্ডিয়ান ইকোনমিক রিভিউ, এইটি টাইটেল হিসাবে তার আসছে। এরপর লিখতে হবে 1 ভলিউম পার ইয়ার, এটি আসবে 1 ভলিউম পার ইয়ার, 1 ভলিউম পার ইয়ার। এবার এই ভলিউমটি প্রথম ভলিউম, তাই না? সেই জন্য লিখতে হবে V1। V1 থেকে এখনও এটি উৎপন্ন হয়ে চলেছে, প্রকাশিত হয়ে চলেছে, তাই জায়গাটি পরিপূর্ণ ভরা হয়নি। এক লিখে কন্টিনিউটি একটা লাইন দেওয়া হয়েছে। সেমিকোলন দিয়ে অনুরূপভাবে লিখছি 1965 সাল থেকে ড্যাশ, অর্থাৎ এখনও প্রকাশিত হয়ে চলেছে, এখনও সেই শেষের দিনটি আসেনি, ব্র্যাকেট ক্লোজ করে বিন্দু দিলাম। এরপরে গ্রন্থাগারের সংগ্রহে কি আছে সেটিকে উল্লেখ করতে হবে। তাহলে দিস লাইব্রেরি হ্যাজ, লাইব্রেরিতে কী আছে সেটা আমরা আমাদের তথ্য থেকে বা গ্রন্থাগারে কী আছে থেকে বুঝতে পেরে যাব। দেখছি ভলিউম 41 থেকে 47 পর্যন্ত আছে, মানে ভলিউম 41 থেকে 47 আছে। এবং সেটা কোন বছর থেকে? সেটা হচ্ছে 2005 থেকে আরম্ভ করে 2011 পর্যন্ত। তো 2000টা লেখার দরকার নেই, 5 থেকে 11 লিখবো, যেহেতু এখানে শতকটা একই রকম আসছে, 20 হবে। এবারে এখানে আমরা আবার লিখব যে V50, তারপরে আবার একটা অংশ মাঝে নেই, 47 হয়েছে, 48 49 নেই, তাই আবার লিখব V50 থেকে বর্তমানে যেটা পাওয়া গেছে 60, অর্থাৎ গত বছর আমাদের 60 ভলিউম পাওয়া গেছে, কিন্তু 60 ভলিউমটা পেন্সিল দিয়ে লিখব, কারণ এই যে 2025 সাল 26 সাল এগুলিতে তো আসতে থাকবে, গ্রন্থাগারে কেনা হচ্ছে এগুলো, তাহলে এই ভলিউম সংখ্যাটা পরপর পরিবর্তন হবে। তাই যখন আসবে তখন হালকা করে পেন্সিল দিয়ে লিখে দেবো 60, 61, 62, পুনরায় মুছে দিয়ে আবার নতুন ভলিউম নাম্বারটা লিখে দেবো এইখানে। সেই জন্য কিন্তু এখানে তো যখন আমরা ছাত্রছাত্রীদের মধ্যে আলোচনা করছি তখন তো পেন্সিল দিয়ে লেখা মোছার কোনো সুযোগ নেই, সেই জন্যে এখানে আমরা একটি আন্ডারলাইন করে দেবো, অর্থাৎ এই পর্যন্ত এসেছে, সংগ্রহ করেছি, এরপরে আসছে, পরবর্তী ক্ষেত্রে আবার যখন সংযুক্ত হবে এই ভলিউম পরিবর্তন হয়ে 61, 62 হবে, তখন 61, 62 বসানো হবে। এই উদ্দেশ্যে এখানে আন্ডারলাইন করা হয়েছে। তাহলে এটি কোন বৎসর থেকে হচ্ছে? এটি হচ্ছে 2014 সাল থেকে 24 সাল পর্যন্ত সংগৃহীত হয়েছে। 25, 26 ক্রমে আসবে, তখন সময়টি পরিবর্তন হয়ে যাবে, লেখাটি পরিবর্তন হয়ে যাবে, তাই এটিও পেন্সিল দিয়ে লেখা হয়। এরপর এর নিচে লিখতে হয় কন্টিনিউড ইন দ্য নেক্সট কার, কারণ পরের কারে এই গ্রন্থাগারের সামগ্রিক সংগ্রহের একটা সম্পূর্ণ নমুনা তুলে ধরতে হয়, তাই এটিকে বলা হয় হোল্ডিং ইন ফুল সেকশন। এখানে ফার্স্ট ইন্ডেনশন থেকে লেখা হয়েছে XM44, N64, আর ডান দিক ঘেঁষে লিখবো কন্টিনিউড 1, আন্ডারলাইন করে দেব। এরপর লিখবো যে ভলিউমের সমস্ত ঘটনা 41 থেকে 47 আছে, 41টি 2005 সালে, 47টি 11 সাল পর্যন্ত, 2011 সাল পর্যন্ত। এর নাম্বারটি হবে P05 থেকে P11, আর এদের অ্যাক্সেশন নাম্বার হলো 3111 থেকে 3117, তাই 17 লেখা হয়েছে। এরপরে মাঝে 48 এবং 49
এই দুটি ভলিউম নেই, তাই লেখা হলো 50 এবং 60। আবার 60 বর্তমানে হয়েছে, পরবর্তী ক্ষেত্রে 61-62 ক্রমে বৃদ্ধি পাবে, সেই জন্য এটিকে আন্ডারলাইন করে রাখা হয়েছে। ইয়ারটি হবে 2014 থেকে, সেই যে এই বছরটি শেষ হয়েছে 24 পর্যন্ত, আরও আসবে বছর, পরিবর্তন হবে, তাই এটিও পেন্সিল দিয়ে লেখা হয়। এরপরে এদের নাম্বারগুলি আসবে P14 এবং P24 এবং এদের পরিগ্রহণ সংখ্যা 3020 এবং 30, সেটিও উল্লেখ করা হয়েছে। এই যে কার্ডটি, এটি হোল্ডিং ইন ফুল সেকশন, অর্থাৎ গ্রন্থাগারে সামগ্রিকভাবে যা সংগৃহীত রয়েছে তার একটা পরিপূর্ণ বিবরণ। এটিও গুরুত্বপূর্ণ অংশ। এরপরে অনুরূপভাবে করতে হবে CIE স্পেসিফিক, অর্থাৎ নামটি কি ছিল? নামটি ছিল ইন্ডিয়ান ইকোনমিক রিভিউ, এই নাম, তাই তো স্পেসিফিক, নির্দিষ্ট। এবারে তার ডাক সংখ্যাটা, তার ক্লাস নাম্বারটা এখানে উল্লেখ করা হয়েছে, CIE স্পেসিফিক। তেমনি এর করতে হবে CIE জেনারিক, করতে হবে একটা, CIE স্পেসিফিক একটা হয়েছে। এরপরে CIE জেনারিক কি হবে? পিরিয়ডিক্যাল। তার নিচে পিরিয়ডিক্যাল কি আসলে? এটা কিন্তু পিরিয়ডিক্যাল নয় এক্স্যাক্টলি, এটা একটা রিভিউ, এর মধ্যে ডেটা রয়েছে, কিন্তু প্রত্যেক বছর ব্যবহৃত হয়, তাই পিরিয়ডিক্যালের সমান, তাই একে পিরিয়ডিক্যাল হিসেবে কনসিডার করা হয়, তাই নামটি দেওয়া হয়েছে জেনারিক হিসাবে, না জেনারেল নাম। স্বাভাবিকভাবে সাধারণ নামে ডাকা হয় পিরিয়ডিক্যাল বা সাময়িকী, তাই পিরিয়ডিক্যাল। এরপরে আসছে ইন্ডিয়ান ইকোনমিক রিভিউ, যা তার নাম, এবং তারপর ডান দিক বরাবর লিখতে হবে মার্জিন বরাবর XM44, N64, এর শ্রেণী সংখ্যাটা উল্লেখ করা হলো। এরপর আসবে অপশনাল এন্ট্রিজগুলি। CIE অপশনাল, ইন্ডিয়া পিরিয়ডিক্যাল ইকোনমিক্স। আমরা পরপর দেখি, পেছন থেকে দেখতে পাচ্ছি 44 মানে ইন্ডিয়া, M মানে পিরিয়ডিক্যাল, X মানে ইকোনমি। লিখবার সময় লেখা হয়েছে ইন্ডিয়া পিরিয়ডিক্যাল ইকোনমিক্স, কিন্তু ক্লাস নাম্বার যখন লেখা হচ্ছে নোটেশনের মাধ্যমে বা শ্রেণী সংখ্যা যখন লেখা হচ্ছে, তখন আসছে ইকোনমিক্স X। ইকোনমিক্সের কোন রূপ? পিরিয়ডিক্যাল। কোন দেশের এটি ঘটনা? পিরিয়ডিক্যালটি ইন্ডিয়ায় প্রকাশিত হচ্ছে, তাই 44। এবং সময়টি এখানে গুরুত্বপূর্ণ নয় এই বিষয় নির্বাচনের ক্ষেত্রে, তাই সময়টিকে আমরা অবজ্ঞা করেছি। এরপরে আস্তে ইন্ডিয়াটি অবজ্ঞা হয়ে যাবে, এরপর XM আসবে, তারপরে এমটাকেও অবজ্ঞা করব, তারপরে শুধু X আসবে। XM আসার পরে দেখা যাক কি আসছে। এখানে আসবে 44, আমরা অবজ্ঞা করেছি, তাই আসলো পিরিয়ডিক্যাল ইকোনমিক্স। এখানে কিন্তু ফ্রেজটি লেখার দরকার নেই। এরপরে শুধু কি আসবে? ইকোনমিক্স X। তাহলে CIE অপশনাল হয়ে গেল। তাহলে CIE অপশনাল যেই হয়ে গেল, এরপরে ট্রেসিং, এই তিনটি আসলো CIE, ইন্ডিয়া পিরিয়ডিক্যাল ইকোনমিক্স। এবারে ইন্ডিয়া বাদ চলে গেল, তাহলে পিরিয়ডিক্যাল ইকোনমিক্স। আবার পিরিয়ডিক্যালটি বাদ দিলাম, শুধু আসলে, অর্থাৎ এই সামগ্রিক যে স্পেসিফিক সাবজেক্ট, তার মধ্যে থেকে 3 রকমের বিষয় শিরোনাম আমরা পেতে পারি। একটা অত্যন্ত স্পেসিফিক, ইন্ডিয়া পিরিয়ডিক্যাল ইকোনমিক্স। ইন্ডিয়াকে বাদ দিলেও এটি কমসে কম ইন্ডিয়ান ইকোনমিক্স পিরিয়ডিক্যাল বোঝাচ্ছে, আবার ইকোনমিক্সকেও কম করে বাদ দিলে এটা ইকোনমিক্স সাবজেক্টকে বোঝাচ্ছে। তাহলে এই নির্দিষ্ট বিষয়টির মধ্যে যদি আমরা শৃঙ্খলিতভাবে নির্ঘণ্টা প্রক্রিয়াতে দেখি, তাহলে 3টি ইন্ডেক্স পাবো। এরপরে আসছে বুক ইন্ডেক্স এন্ট্রি। বুক ইন্ডেক্স এন্ট্রি ছিল ইন্ডিয়ান ইকোনমিক রিভিউ, আর একটি জেনারেল ছিল পিরিয়ডিক্যাল, তাই সামগ্রিকভাবে এটা ট্রেসিংয়ের মধ্যে উল্লেখ করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গ্রন্থাগারে পত্রিকা একটি গুরুত্বপূর্ণ সম্ভার। যে কোনো গ্রন্থাগারে কম বেশি যে কোনো পরিমাণের পত্রপত্রিকা এবং সাময়িকী বা সিরিয়াল প্রকাশিত হয়ে আসতে থাকে, এবং সেগুলি গবেষক পাঠক বা উচ্চমানের পাঠকদের কাছে খুবই প্রয়োজনীয়। গ্রন্থকারীরা যত্ন সহকারে তাই এগুলির সূচীকরণ করে থাকেন। পত্রপত্রিকার ক্ষেত্রে তার সময়টা খুব গুরুত্বপূর্ণ, এবং কবে সেটি উৎপন্ন হয়েছিল, বছরে কত উৎপাদন হচ্ছে, কতগুলি নিয়ে একটি ভলিউম হচ্ছে, এইগুলি, এবং গ্রন্থাগারের সংগ্রহে কি আছে, হোল্ডিং ইন ফুল সেকশন, এই জিনিসগুলি জানানো অত্যন্ত প্রয়োজনীয়। পাঠকের কাছে এইগুলি খুব গুরুত্বপূর্ণ।
সাময়িক পত্রিকার মধ্যে কি তথ্য আছে সেটি সাময়িক পত্রিকা সংগ্রহ করেই পাঠক পড়বেন, কিন্তু গ্রন্থাগারে আছে কিনা তার বিবরণ পেতে গেলে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি অত্যন্ত প্রয়োজন। অর্থাৎ দাগ সংখ্যা, সামগ্রিক তার শ্রেণী সংখ্যা, তারপর পিরিয়ডিক্যালটি কোনো সংস্থা তৈরি করেন কিনা, পেশাগত সংস্থা, কিংবা কোনো একটি জেনারেল নামের হতে পারে কিনা, এরপরে সেটি ভলিউম সংখ্যা কত, বছরে কতগুলি নিয়ে ভলিউম হয়, গ্রন্থাগারের সংগ্রহে কতগুলি আছে, এবং তার সংগ্রহের পরিপূর্ণ বিবরণ, যেটা পাঠকের কাছে অত্যন্ত জরুরি। পাঠক এগুলি থেকে তার প্রয়োজনীয় গ্রন্থটি খুঁজে পাবে কিনা, বা তার মনের মধ্যে থাকা যে একটা খোঁজের একটা চাহিদা, সেই চাহিদা এই ক্যাটালগ থেকে পাচ্ছেন কিনা তিনি দেখে নেবেন। সেই জন্য ক্লাসিফায়েড ক্যাটালগ কোডে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে, বিজ্ঞানসম্মতভাবে, যথাযথভাবে, প্রয়োজনগত দৃষ্টিভঙ্গি থেকে কার্যকরীভাবে এই সমস্ত তথ্যগুলি উপস্থাপিত করে সূচীকরণের প্রক্রিয়া দেখানো হয়েছে। তাই এইগুলি যদি আমরা যত্ন করে দেখি এবং অনুশীলন করি, তাহলে আমরাও আগামী দিনে এটা করতে পারবো। BLIS এর স্টুডেন্টদের এগুলি খুব গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়। পত্রিকা একটি গুরুত্বপূর্ণ একটি সূচীকরণ প্রক্রিয়া। আমরা আরও একটি ধারাবাহিক প্রকাশনা আমরা সমস্যা আলোচনা করতে পারি। সেটির আমরা উদাহরণটি নিতে পারি এইভাবে, উদাহরণটি দেখে আমরা করতে পারি। এটি একটি গুরুত্বপূর্ণ পিরিয়ডিক্যাল অংশের মধ্যেই পড়ে। এটি ধারাবাহিক প্রকাশনা হতে পারে। এই ধরনের জিনিস বার্ষিক প্রতিবেদন হিসাবে আসছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ এর এক্সাম্পল দেওয়া হয়েছে একটি। এই এক্সাম্পল থেকে আমাদেরকে মুখ্য এন্ট্রি নির্মাণ করতে হবে। মুখ্য এন্ট্রিতে আমরা যদি যাই, আমরা দেখতে পাবো মুখ্য এন্ট্রির গঠনটি এমনিভাবেই যাবে। সিগমা M44 দিয়ে আসলো এবং অ্যানুয়াল রিপোর্ট হিসেবে আসছে। এইটি কিন্তু অ্যানুয়াল রিপোর্ট, এটা কিন্তু এক্স্যাক্টলি পিরিয়ডিক্যাল নয়, তথাপি পিরিয়ডিক্যালের মতো এটা কার্যকরী হবে। 1B পার হিসেবে লিখতে হবে। ভলিউম 1 রয়েছে এবং আরও আসছে। 1959-70 সাল থেকে হয়ে আসছে, প্রকাশিত হয়ে চলেছে। এবং দিস লাইব্রেরি হ্যাজ কত, সে সম্বন্ধে উল্লেখ করলাম। কন্টিনিউড ইন দ্য নেক্সট কার হিসেবে আমরা নিচে লিখব। তারপরে আসবে হোল্ডিং ইন ফুল সেকশন। এখানে আমরা হোল্ডিং ইন ফুল সেকশনে আমরা উল্লেখ করে যাব এখানকার কি কি সংগ্রহে আছে। এরপর আমরা CIE স্পেসিফিক করব, অ্যানুয়াল রিপোর্ট সোশ্যাল সায়েন্স ইন্ডিয়ান কাউন্সিল অফ ড্যাশ রিসার্চ দেখি। এবারে CIE স্পেসিফিক হওয়ার পরে আমরা CIE আরও একটি স্পেসিফিক করব, সোশ্যাল সায়েন্স ইন্ডিয়ান কাউন্সিল অফ ড্যাশ রিসার্চ ব্র্যাকেটে অ্যানুয়াল রিপোর্ট সিগমা N44, N69। এরপর আমরা দেখাতে পারি যে CIE জেনারিক, যে এটা সিরিয়াল পাবলিকেশন, এটা পত্রিকা নয়, এটা সিরিয়াল হিসেবে আসছে। এর মধ্যে মাইক্রো ডকুমেন্ট থাকে না, কোনো গবেষণামূলক আলোচনা থাকে না, কেবলমাত্র সমাজে সংগঠিত হওয়া বা সংস্থার মধ্যে সংগঠিত হওয়া যে রিপোর্ট বা ডেটা কি কার্য হচ্ছে তার প্রতিবেদন রূপটি রয়েছে। সেই কারণে এটা সিরিয়াল হিসেবে কাউন্টিং হচ্ছে এবং এর জন্য পিরিয়ডিক্যালের মতো এটিকেও জেনারিক হিসাবে আমাদেরকে কনসিডার করতে হবে। এরপরে আসবে আরও একটি জেনারিক CIE, যেখানে সিরিয়াল লেখা হবে, সোশ্যাল সায়েন্সের উপর ভিত্তি করে হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ ড্যাশ রিসার্চ, এবং এটা অ্যানুয়াল রিপোর্ট উল্লেখ করে যাব আমরা এইভাবে। এরপরে আসবে CIE অপশনাল, ইন্ডিয়া সিরিয়াল সোশ্যাল সায়েন্সেস। এরপরে আসবে সিরিয়াল সোশ্যাল সায়েন্সেস সিগমা N। এরপরে শুধু আসবে সোশ্যাল সায়েন্সেস N। CIE অর্থাৎ সাবজেক্ট বিশ্লেষণ করে শৃঙ্খল নির্ঘণ্ট পদ্ধতিতে আমাদের যেমন করে বিষয় শিরোনাম নির্বাচন করা হয় সেইভাবেই আসছে। এরপরে আসবে আমাদের ক্রস রেফারেন্স ইন্ডেক্সিংটি, অর্থাৎ ICSSR এইটি থেকে প্রকাশিত হচ্ছিল। ICSSR সোশ্যাল সায়েন্স ইন্ডিয়ান কাউন্সিল অফ রিসার্চ, অর্থাৎ আমরা ICSSR দিয়ে কোনো রকমের এন্ট্রি প্রণয়ন করিনি। হয়তো পাঠক ICSSR মনে রেখে খোঁজ করতে পারে, তাই সেই পাঠককে আমরা নির্দেশিত করব সোশ্যাল সায়েন্স ইন্ডিয়ান কাউন্সিল অফ রিসার্চ এইরকম একটি বিষয় শিরোনাম দেখতে, তাই একে বলা হয়েছে ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি। এরপরে আসবে ট্রেসিং। এইভাবে আমরা পরিপূর্ণভাবে 3টি স্তরে আমরা ট্রেসিং করে দেখাবো। ইন্ডিয়া সিরিয়াল স্পেশাল
সোশ্যাল সায়েন্সেস, সিরিয়াল সোশ্যাল সায়েন্সেস, শুধু সোশ্যাল সায়েন্সেস। এবারে অ্যানুয়াল রিপোর্ট কমা সোশ্যাল সায়েন্স ইন্ডিয়ান কাউন্সিল অফ রিসার্চ, দেন সোশ্যাল সায়েন্স ইন্ডিয়ান কাউন্সিল রিসার্চ অ্যানুয়াল রিপোর্ট, সিরিয়াল ICSSR ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ। এইভাবেই আমরা সম্পূর্ণরূপে ট্রেসিংটাকে উপস্থাপিত করব। তাহলে পাঠকবর্গ, আমরা সহজেই দেখছি যে বিভিন্ন রকমের বিভিন্ন নামে পিরিয়ডিক্যালগুলি উপস্থাপিত হচ্ছে। যদি স্পন্সরিং বডির নাম থাকে তাহলে স্পন্সরিং বডির নামটি ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, অথবা যদি না থাকে, যদি শুধু সাধারণভাবে সাময়িক পত্রিকার নাম থাকে, তাহলে প্রথম দুটি শব্দ আমরা বড় হরফে লিখি। তবে বাংলা ভাষায় লিখলে বড় হরফে লেখার সুযোগ নেই, এমনি সাধারণভাবেই আমরা লিখব, এবং অন্যান্য প্রণালীগুলো সব সময় একই রকম থাকবে। আর কোনো কোনো ক্ষেত্রে এমন এমন ডকুমেন্ট বিভিন্ন সরকারি সংস্থা বা বিভিন্ন জায়গা থেকে প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয় অ্যানুয়াল রিপোর্ট ভাবে কিংবা কোনো ডেটা ডকুমেন্ট হিসাবে, যেটা প্রতি বছরই প্রকাশিত হয়, যার মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য থাকে যেগুলি জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বা গবেষণার ক্ষেত্রে আসু প্রয়োজন। সেক্ষেত্রে এইগুলিকেও গ্রন্থাগারে সূচীকরণ করবার জন্য পিরিয়ডিক্যালের যে নিয়মাবলী, সেই নিয়মাবলী সাপেক্ষে করা হয়।